আসসালামু আলাইকুম দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। পুরো সংবাদ জুড়ে আপনাদের সাথে আছি আমি মৃত্তিকা মুস্তফা। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ প্রিমিয়ামটি সংবাদ শিরোনামগুলো। বাংলাদেশে বিনিয়োগ করতে প্রধানমন্ত্রীর আহ্বান। জাতিসংঘের এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক ও সামাজিক কমিশনের অধিবেশনে ভাষণ। গাজায় যুদ্ধের প্রতিবাদে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ চলছে। ইরানি প্রেসিডেন্টের সফর কেন্দ্র করে পাকিস্তানকে যুক্তরাষ্ট্রের সতর্কতা। তীব্র তাপপ্রবাহে রড সিমেন্ট শিল্পে উৎপাদন ব্যাহত। শ্রমিকদের জন্য ঠান্ডা পানি ও খাবার স্যালাইন সরবরাহের উদ্যোগ। ভারতের রাষ্ট্রীয় সম্মাননা পদ্মশ্রী পুরস্কার নিয়ে দেশে ফিরলেন রিজওয়ানা চৌধুরী বন্যা। গুণী সঙ্গীত শিল্পীকে বিমানবন্দরে সংবর্ধনা। এবং নানা রঙের পাখির ডাকে প্রাণবন্ত প্রকৃতি, আবাসস্থল ধ্বংস হয়, বিলুপ্তির পথে দেশের অনেক প্রজাতি। দর্শক, সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম, আর এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। চলে যাচ্ছি বিস্তারিত সংবাদে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যুদ্ধ বন্ধে কার্যকর পদক্ষেপ হিসেবে নতুন রেজলিউশন তৈরির জন্য জাতিসংঘ মহাসচিবকে আহ্বান জানাবেন তিনি। ব্যাংককে জাতিসংঘের এশীয় ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক ও সামাজিক কমিশন ইউএনএসকেপের ৮০তম অধিবেশনে প্রধানমন্ত্রী বলেছেন, বাংলাদেশ ১০০টি অর্থনৈতিক অঞ্চল তৈরি করেছে যেন বিদেশি ব্যবসায়ীরা বিনিয়োগ করেন। প্রধানমন্ত্রী আরও বলেন, রোহিঙ্গাদেরকে আশ্রয় দেওয়া হয়েছিল মানবিক প্রেক্ষাপট থেকে, কিন্তু তারাই বাংলাদেশের নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। মিয়ানমারের সমস্যার সমাধান এবং রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে বিশ্ব নেতাদের কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী। 1996 till 2001 I was there, then again 2008 election I won, and 2009 I was able to come back to power with the people's support. There are many conspiracy, but I enjoy people's love, affection, and understanding and support. That's my only strength. So in August 2007, when thousands of Rohingya men and women and children from Myanmar fled to Bangladesh, we offered them temporary shelter. It was also inspired by my sister. She said, look what happened in 1971, the way our people suffered. They faced genocide. So these people are suffering. So we must open our door and give them shelter. Both of us, we went to Cox's Bazar, we see them, we allow them to come and take shelter. মার্কিন সামরিক সহায়তায় আরও বেপরোয়া হয়ে উঠেছে ইসরায়েল। সামরিক সহায়তা পাওয়ার পর থেকে গাজায় হামলা আরও জোরালো করেছে দেশটি। গাজায় ইসরায়েলের হামলার প্রতিবাদে যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ফিলিস্তিনপন্থী শিক্ষার্থীদের বিক্ষোভ ছড়িয়ে পড়ছে। ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি পাকিস্তানে ৩ দিনের সফর শেষে শ্রীলঙ্কা গিয়েছেন। রাইসির সফরকে কেন্দ্র করে পাকিস্তানকে সতর্ক করেছে যুক্তরাষ্ট্র। তাফিমুল ইসলাম সুজনের রিপোর্ট। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইসরায়েলের জন্য $26 বিলিয়ন সামরিক সহায়তার বিলে স্বাক্ষর করেছে। স্বাক্ষরের পর থেকেই বেপরোয়া হয়ে উঠেছে ইসরায়েল। গাজার রাফা শহরে পরিকল্পিত সামরিক অভিযান চালাচ্ছে দেশটি। হামলা জোরদার করায় উত্তর গাজার বাসিন্দারা আবারও আশ্রয়ের খোঁজে পালিয়ে যাচ্ছে। ইসরায়েলি হামলায় গত 24 ঘন্টায় গাজায় শতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছে। এছাড়াও লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর 40টি স্থাপনা লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। গাজায় একটি হাসপাতালের গণকবর থেকে 300-এর বেশি মরদেহ উদ্ধার করা হয়েছে। যুদ্ধ শুরুর পর থেকে হাসপাতালটি দখলে নিয়েছিল ইসরায়েলি বাহিনী। সংবাদ মাধ্যম আল জাজিরা বলছে, গাজার কাছে 9টি সামরিক ঘাঁটি স্থাপন করেছে ইসরায়েল। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগান বলেছেন, গাজায় যুদ্ধবিরতি এবং অবরুদ্ধ অঞ্চলে সামরিক সহায়তা প্রদানের জন্য কাজ করছে তুরস্ক। গাজায় সংঘটিত গণহত্যাকে আড়াল করার জন্য ইসরায়েলি প্রচেষ্টাকে অনুমতি দেওয়া উচিত নয় এবং যুক্তরাষ্ট্র গাজার বিষয়ে দ্বৈতনীতি অবলম্বন করছে বলেও তিনি উল্লেখ করেন। নিরীহ গাজাবাসীর উপর ইসরায়েলি বাহিনী হামলা বন্ধের জন্য যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আন্দোলন করছে শিক্ষার্থীরা।
শিক্ষার্থীদের এই বিক্ষোভ বেশ কয়েকদিন ধরেই চলে আসছে। সেই সঙ্গে চলছে বিক্ষোভ দমনের নামে ধরপাকড়। যত দিন যাচ্ছে বিক্ষোভ তত ছড়িয়ে পড়ছে যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে। এখন পর্যন্ত শিক্ষার্থীসহ কয়েকশো বিক্ষোভকারীকে আটক করেছে পুলিশ। তাদের মধ্যে কলম্বিয়া, ইয়েল ও নিউ ইয়র্ক বিশ্ববিদ্যালয়ের মতো বিভিন্ন ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও রয়েছে। ইসরায়েলের সঙ্গে সংঘাতের মাঝেই পাকিস্তান সফর করেছে ইরানি প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। রাইসির এই সফরকে কেন্দ্র করে পাকিস্তানকে সতর্ক করেছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র বলছে যে দেশগুলো ইরানের সঙ্গে ব্যবসা করছে তারা নিষেধাজ্ঞার সম্মুখীন হবেন। পাকিস্তানের 3 দিন সফর শেষে শ্রীলঙ্কায় গিয়েছেন রাইসি। তাফহিমুল ইসলাম সুজন, চ্যানেল আই। তীব্র তাপপ্রবাহের কারণে রড ও সিমেন্ট শিল্পের উৎপাদন ব্যাহত হচ্ছে। স্টিল রি-রোলিং মিলের শ্রমিকরা বলছেন, এমনিতেই তাদের প্রচণ্ড গরম পরিবেশে কাজ করতে হয়। এর মাঝে তীব্র দাবদাহে পরিস্থিতি অসহনীয় হয়ে পড়েছে। এই অবস্থায় শ্রমিকদের জন্য ঠান্ডা পানি ও খাবার স্যালাইন সরবরাহ করেছেন উদ্যোক্তারা। নারায়ণগঞ্জ প্রতিনিধি রুমন রেজার তথ্য ও ভিডিওচিত্র নিয়ে মাসরুর শাকিলের রিপোর্ট। ভারী শিল্প কারখানার মধ্যে তীব্র তাপ উৎপাদন করে এমন কারখানা হলো স্টিল রি-রোলিং মিল ও সিমেন্ট কারখানা। দেশে অবকাঠামো নির্মাণ বাড়ায় গত কয়েক বছরে রি-রোলিং মিল বেড়ে এখন 300-রও বেশি। তীব্র তাপপ্রবাহের মধ্যে এসব কারখানার শ্রমিকরা প্রচণ্ড কষ্টে তাদের কাজ চালিয়ে যাচ্ছেন। বর্তমানে দেখেন বাইরের যে অবস্থা, বাইরের যে তাপমাত্রা, এই তাপমাত্রার মধ্যে শুধুমাত্র পেটের কারণে কিংবা বাড়িতে ফ্যামিলি আছে, বউ আছে, বাচ্চা আছে, তাদেরকে একটু সুখে রাখার জন্য, তাদের মুখে একটু হাসি ফোটানোর জন্য আমরা এই রোদের মধ্যে, আগুনের মধ্যে এই কষ্ট করতেছি। গরমের মধ্যে কাজ করতে অনেক কষ্ট, পেটের দায় আর কি করবো, কাজ করতে হয়। করার কিছু নাই, ফ্যামিলি বাঁচাইতে হবে, পেট বাঁচাইতে হবে, এই জন্য আমরা এখানে কাজ করতেছি টাকার কারণে। যে কাজ করি রিকারিংয়ের প্রচণ্ড গরম আমলে। শ্রমিকরা যাতে অসুস্থ না হয়ে পড়ে সেজন্য নানান ব্যবস্থা গ্রহণ করেছে উদ্যোক্তারা। গরমের মধ্যে সুবিধা দেই, 1 ঘন্টা 1.5 ঘন্টা পর পর আমরা রেস্ট দেই এবং তাদেরকে লেবু দিয়ে ওরসেলেন এবং শরবত 3-4 বার খাওয়ানো হয়। উদ্যোক্তারা বলছেন, গরমে সব শ্রমিক কাজ করতে না পারায় উৎপাদনও ব্যাহত হচ্ছে। মাসরুর শাকিল, চ্যানেল আই, নারায়ণগঞ্জ। ভারত সরকারের চতুর্থ সর্বোচ্চ বেসামরিক সম্মাননা পদ্মশ্রী পদক নিয়ে দেশে ফিরে বিমানবন্দরে বিশেষ সংবর্ধনা পেয়েছেন উপমহাদেশের বিশিষ্ট সঙ্গীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা। বুধবার সন্ধ্যায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ভিআইপি লাউঞ্জে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পক্ষ থেকে গুণী এই সঙ্গীত শিল্পীকে সংবর্ধনা দেওয়া হয়। শকর মালিথার রিপোর্ট। বন্ধু দেশ ভারত থেকে বহুবার দেশে ফিরেছেন প্রখ্যাত সঙ্গীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা, কিন্তু এবারের ফেরা ভিন্ন রকম। এই ফেরা বাংলাদেশের জন্য গৌরব উজ্জ্বল এক অধ্যায়। তাই তো বিমানবন্দরে বিশেষ ফুলেল সংবর্ধনা। গত সোমবার ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাত থেকে ভারতের চতুর্থ সর্বোচ্চ বেসামরিক সম্মাননা পদ্মশ্রী পুরস্কার গ্রহণ করে দেশে ফিরলেন উপমহাদেশের প্রখ্যাত রবীন্দ্রসঙ্গীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা। বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের আয়োজনে বিশেষ এই সংবর্ধনা। দেশের মুখ উজ্জ্বল করে সবিনয়ে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিজের অনুভূতির কথা জানালেন বিশিষ্ট এই সঙ্গীত শিল্পী। নিঃসন্দেহে অসম্ভব একটা ভালো লাগা কাজ করছে। তো নেমে আমি এই সম্বর্ধনাটা পেয়ে একদম কি বলবো, আপ্লুত। আর বিমান বাংলাদেশকে কৃতজ্ঞতা জানাতে চাই। তো শ্রোতাদের কাছে শিল্পীকে পৌঁছে দেওয়ার যে দায়িত্ব চ্যানেল আই সেটা সাংঘাতিকভাবে করে, এবং আমি তো মনে করি চ্যানেল আই আমার পরিবার। গুণী এই শিল্পীকে বহন করে আনা বিমানের পাইলট নিজেকে মনে করছেন সৌভাগ্যবান। আজকেরটা বিশেষ এই কারণেই যে বাংলাদেশের নারী শক্তি কোন পর্যায়ে চলে গেছে সেটা এখন আমরা বিদ্যমান দেখতে পাচ্ছি, যে পদ্মশ্রীর মতন পদক আমাদের দেশ থেকে নারীরা পাচ্ছেন এবং দেশকে পুরো বিশ্বের কাছে এভাবে তুলে ধরতে পারছেন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড ওনার এই সম্মানের সামান্য কিছু অংশীদার হতে পেরেছে, সেই জন্য আমরা গর্বিত। সঙ্গীতের মাধ্যমে নিজের মোহনীয় শিল্পী সত্তাকে পৃথিবীর বহু প্রান্তে ছড়িয়ে দেওয়া এই শিল্পী রবীন্দ্রসঙ্গীত চর্চাকে নিয়ে গেছেন ভিন্ন পর্যায়ে, যা দেশের সাংস্কৃতিক জাগরণে রাখছে অনন্য ভূমিকা। গুণী এই শিল্পীকে বাংলাদেশ সরকারও সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা স্বাধীনতা পদকে ভূষিত করেছেন আগেই।
সবারে আমি নমি, যে কেহ মোরে দিয়েছ সুখ, দিয়েছ তারি পরিচয়। শকর মালিথা, চ্যানেল আই, ঢাকা। রং বেরঙের পাখির উপস্থিতি, তাদের সুরেলা ডাক প্রকৃতিকে প্রাণবন্ত করে তোলে। এইসব পাখির নামকরণেও আছে নান্দনিকতার ছোঁয়া। বাংলাদেশে বেশ কিছু পাখি রয়েছে যেগুলোর নামকরণ করা হয়েছে বাংলার নামে। বাংলার নামে পাখি নিয়ে দেখুন শিহাব খালেদিনের টেক্সট রিপোর্ট। পাখি প্রকৃতির অলংকার। বৈচিত্র্যময় রঙের পাখি যেমন বাংলার প্রকৃতিকে রঙিন করে তুলেছে, তেমনি এসব পাখির সুরেলা ডাকে প্রকৃতিতে এক মোহনীয় আবহ সৃষ্টি করে। দেশ বা অঞ্চল ভেদে প্রতিটি প্রজাতির পাখির রয়েছে ভিন্ন ভিন্ন নাম। পাখির নামের ক্ষেত্রে এমন বেশ কিছু পাখি রয়েছে যেগুলোর নামকরণ করা হয়েছে বাংলার নামে। এসব পাখির মধ্যে আছে বাংলা বুলবুলি, বাংলা নীলকান্ত, পাতি মাছরাঙা, বাংলা শকুন, বাংলা ঘাস পাখি, বাংলা কুবো, বাংলা টিকি পাঞ্চিল, বাংলা কাঠঠোকরা, বাংলা রাঙা চেগা, বাংলা বাবুই, লাল টুপি ছাতারে, বাংলা ডাহর এবং দাগি নাটা বটের। এসব পাখির মধ্যে বেশিরভাগই আমাদের প্রকৃতিতে সচরাচর দেখা যায়। কিছু প্রজাতি বেশ দুর্লভ। স্বতন্ত্র বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে এসব পাখির বৈজ্ঞানিক নামকরণে বাংলার নাম যুক্ত করা হয়েছে। অন্যান্য পাখির মতো এই পাখিগুলোও বিভিন্নভাবে প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় ভূমিকা রাখছে। তবে প্রতিবেশ ব্যবস্থায় নিরবিচ্ছিন্ন সেবা দেওয়া সত্ত্বেও বাংলার এই পাখিগুলো বর্তমানে বিপন্ন। উপযুক্ত আবাসস্থল ও খাদ্যের অভাব, দূষণ, জলবায়ু পরিবর্তনের কারণে হুমকির মুখে আছে এসব পাখি। ঘাসবন ও নলবন নষ্ট করে ফেলায় আশ্রয়হীন হয়ে পড়ছে ঘাসবনের ছোট ছোট পাখিগুলো। তাই বাংলার নামে এসব পাখির জন্য নিরাপদ আবাসস্থল নিশ্চিত করার পাশাপাশি পাখির জন্য হুমকি হয় এমন কর্মকাণ্ড থেকে আমাদের বিরত থাকতে হবে। শিহাব খালেদিন, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। বাংলার নামে পাখি নিয়ে বিস্তারিত প্রতিবেদন দেখবেন আজ রাত 10:15 প্রকৃতি ও জীবন অনুষ্ঠানে। দর্শক, এবারে চলে যাচ্ছে বিরতিতে এবং বিরতির পর থাকছে বাংলাদেশ সফরের জন্য জিম্বাবুয়ের 15 সদস্যের টি-20 দল ঘোষণা। নতুন মুখ সাবেক ক্রিকেটার অ্যালিস্টার ক্যাম্বেলের ছেলে জোনাথন। দর্শক, ফিরে এলাম বিরতির পর। এবারে নিটুল টাটা কৃষি সংবাদ। নেত্রকোনা ও কিশোরগঞ্জে হাওরে বোরো ধান কাটা শুরু হয়েছে। দু জেলাতেই ফলন ও বাজার দর ভালো হওয়ায় লাভবান হচ্ছেন চাষি। দ্রুত ধান কাটা ও মাড়াই করতে কম্বাইন হারভেস্টার মেশিন ব্যবহার করছেন তারা। নেত্রকোনা থেকে জাহিদ হাসান ও কিশোরগঞ্জ থেকে এসকে রাসেলের পাঠানো তথ্য ভিডিও চিত্র নিয়ে রাজীব আহমেদের রিপোর্ট। নেত্রকোনায় বোরো ধান ঘরে তুলতে 850টি আধুনিক কম্বাইন্ড হারভেস্টার মেশিন ব্যবহার করা হচ্ছে। ইতোমধ্যে এই অঞ্চলে 15 ভাগ ধান কাটা শেষ হয়েছে। আগামী 3 সপ্তাহের মধ্যেই হাওরের সকল ধান কাটা শেষ হবে। সরকারের ভর্তুকি দামে বিতরণ করা কম্বাইন্ড হারভেস্টার মেশিন প্রতিদিন 100 শ্রমিকের কাজ করতে পারায় শ্রমিক সংকটও দূর হয়েছে। 3 জমি লাগাইছি, আড়াতে কাটাতে 7 মণ 8 মণ 9 মণ ধরে ধান হইতাছে। ফলন ভালো হয়েছে ইনশাল্লাহ, আল্লাহ ফলন ভালো দিছে। প্রায় 10 একর জমি করছি, এরপরে গিয়ে ফসল ভালো হয়েছে। 7 থেকে 8 মণ ধরে ধান হইতেছে। এই ধানের ফলন ভালো, হাইব্রিড ধান খুব ভালো হয়েছে। 7 থেকে 8 মণ ধরে হচ্ছে এবং ধানের দরও ভালো। 9 থেকে আমরা যে 1000 টাকা ধরে আমরা ধান বিক্রি করছি। 150 মণ ধান হয়েছে, ধান বেচছি, হুনা দিতাছি, হুয়াইতাছি। জেলায় এবার 1,85,320 হেক্টর জমিতে বোরো ধান আবাদ করা হয়েছে। আমরা মাঠ পর্যায়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মাধ্যমে কৃষক ভাই যাদের জমির ধান পেকে গেছে তাদেরকে আমরা ধানগুলি দ্রুত কর্তন করার ব্যাপারে পরামর্শ দিয়ে যাচ্ছি। হাওড়া এলাকায় কৃষক ভাইরা যারা আছেন এবার ধানের রোগ এবং পোকার আক্রমণ কম হয়, তারা ফলন ভালো পাচ্ছেন এবং তারা খুবই খুশি হাওড়ের যে ফলন এটা দেখে। হাওরের জেলা কিশোরগঞ্জে আগাম বোরো ধান কাটা শুরু হয়েছে। ধান টান আমরা কাটতেছি, ভালোই লাগতেছে। বিষয় হইলো এখন গরম হইলো, এবার ধানের যে পরিমাণ
এই পরিমাণে মনে করেন যে আমরা আমোদ লাগতেছে। আলহামদুলিল্লাহ এবার খুব ভালো ফলন আছে, কিন্তু ফলন তো হয়েছে ঠিকই, কিন্তু দামটা যাতে সঠিক দাম পাই। কমসে কম 10 বছর ধরে ধান কাটতেছে, এবারে ফসল খুব ভালো ফসল। ধান কাটতেছে তো গরমের মেজাও, অতিরিক্ত গরম, একটু পর জিরানি লাগে। এখন তো ধানের দামটা একটু বাড়ায় দিতে মনে হয় আমরা একটু কষ্ট করে মানে একটু দূর হইব, জীবনটা একটু বাঁচলো আমরা। চলতি বছর কিশোরগঞ্জে 1,67,150 হেক্টর জমিতে বোরো ধান আবাদ করা হয়েছে। রাজীব আহমেদ, চ্যানেল আই। এখন দেখবেন প্রকৃতি সংবাদ। বাঁশ ফুল থেকে সংগ্রহ করা হচ্ছে চাল, আর এই চালেই তৈরি হচ্ছে ভাত, পোলাও, পায়েস, খিচুড়ি, রুটি সহ মজাদার খাবার। এমন ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে দিনাজপুরে। বাঁশের বীজ হুবহু ধানের মতো হওয়ায় এই চাল খাওয়ার উপযোগী, পুষ্টি সমৃদ্ধ এবং এতে ঔষধি গুণাগুণ রয়েছে। তবে নির্বিচারে চাল সংগ্রহ করা হলে এই প্রজাতির বাঁশ বিলুপ্ত হওয়ার আশঙ্কা করছেন পরিবেশবিদরা। শাহ আলম শাহীর রিপোর্ট। জবুথবু অসংখ্য বাঁশ ঝাড়, ঝরে পড়েছে লালচে শুকনো পাতা। বাঁশ ও কঞ্চিতে ঝুলছে ধান সদৃশ্য দানাদার ফল। সেই ফল সংগ্রহ করে রোদে শুকিয়ে মাড়াইয়ের মাধ্যমে বের করা হচ্ছে চাল। রান্না হচ্ছে ভাত, পোলাও, পায়েস, খিচুড়ি, রুটি সহ বিভিন্ন ধরনের খাবার। খিচুড়ি খাইছি একদিন, আরো হাফ কেজি চাউল নিয়ে থুইছি। সিদ্ধ করলো, করার পর চাল হলো, চাল হওয়ার পর এটা আবার গুঁড়া করে টরে আবার রুটিও খাচ্ছি আমরা। ভাত রান্না করে খাওয়া যাবে, আবার আটা হবে, আটা রুটি করে খাওয়া যাবে। বিষয়টি প্রথমে তোলেন দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার শ্রমজীবী যুবক সঞ্জু রায়। মানে এত যে সুস্বাদু বা মিষ্টি, এটা আমি মানে কল্পনা করতে পারিনি। সেই খাওয়ার পর মানুষকে আমি জানালাম, প্রতিবেশী বা বাড়ির লোক আমি জানালাম যে এটা খুব সুস্বাদু। ওনারা শুনে আমার বাড়িতে ছিঁড়ে ছুটতে চলে আসে চাউল নিতে, আর কি চাউল নেওয়ার জন্য ছিঁড়ে ছুটতে চলে আসেন আমাদের বাসায়। নিয়ে আসে কেউ 2 কেজি, 1 কেজি, 4 কেজি, 3 কেজি, 8 কেজি, 10 কেজি, 12 কেজি পর্যন্ত আমার বাচ্চা চাউল লেগে যেত। তবে ওই এলাকায় প্রথম বাঁশ ফুলের বীজ থেকে চাল উৎপাদন করেন ক্ষুদ্র নৃতাত্ত্বিক আদিবাসী সম্প্রদায়ের জোসেফ মুর্মু। মায়ের বিয়ে এখন এই চাল দিয়ে হয়েছে, এখন আত্মীয় স্বজনক দিই, আরাও খাই। দীর্ঘদিন ধরেই বেড়া জাতের বাঁশ ফুলের বীজ থেকে চাল সংগ্রহ করছেন ফুলবাড়ী উপজেলার এলুবাড়ি ইউনিয়নের আদিবাসী সম্প্রদায়ের বাসিন্দারা। কোনো বোঝার উপায় নাই যে বাঁশের চাল, সেম চাল। সেজন্য আমি কালকে আমার মাকে বলছি যে পায়েস রান্না করার জন্য। পায়েস রান্না করে কালকে রাত্রে খাইছি আমরা, অনেক সুন্দর। চাল উৎপাদনের এমন ঘটনাকে বিরল উল্লেখ করে এ নিয়ে গবেষণায় জোর দিয়েছে কৃষি বিভাগ। এই চাল দেখতে হুবহু ধানের মতোই, এটা খাওয়ার উপযোগী, ধানের মতোই। এই চাল পুষ্টি সমৃদ্ধ, সেখানকার লোকজন এটা খাচ্ছে। এটি হয়ে থাকে সাধারণত 50-60 বছর বা তারও বেশি সময় পর পর অনেক বাঁশঝাড়ে ফুল দেখা যায়, সেই ফুল থেকে এটি হয়। তবে সচরাচর যেহেতু হয় না, তাই সাধারণ মানুষ এটি সবসময় চোখে দেখেও না। এ ধরনের বাঁশের জাত টিকিয়ে রাখতে বীজ খাওয়া থেকে বিরত থাকার পরামর্শ পরিবেশবিদদের। আমরা যদি সব বাঁশের বীজ খেয়ে ফেলি তাহলে বাঁশ বংশবিস্তার করতে পারবে না, পরবর্তীতে এই বাঁশ বিলুপ্ত হয়ে যেতে পারে। কাজেই প্রশাসনের উচিত বাঁশের সব বীজ সংরক্ষণ করে বন বিভাগের মাধ্যমে চারা উত্তোলন করে সারা দেশে ছড়িয়ে দেওয়া। বর্তমানে দেশে 40 প্রজাতির বাঁশ রয়েছে। শাহ আলম শাহী, চ্যানেল আই, দিনাজপুর। এবারে খেলার